একটা কবিতার কথা আছে, সব কিছুরই শুরু আছে, শেষ হয়ে যায়, ফাগুন এসে বারে বারে সেও ফিরে যায়। আমরা চাই এমন আইনজীবী যারা বাংলাদেশকে কন্ট্রিবিউট করতে পারেন। আমরা চাই আগামী দিন এই যে ইন্টার্নরা যেভাবে শিখে গেল, আমাদের বাংলাদেশ গড়ার জন্য, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য, আইনি পরিকাঠামোর মধ্যে চলা একটি বাংলাদেশের জন্য যে পথে তারা পা দিয়েছে, যে পথ 6 মাসের জন্য শেষ করলো, আমরা মনে করি এই 6 মাস তাদের শুরুর 6 মাস। একটা কবিতার কথা আছে, সব কিছুরই শুরু আছে, শেষ হয়ে যায়, ফাগুন এসে বারে বারে সেও ফিরে যায়। ফলে শুরু হয়েছে, শেষ হবে, আসবে, যাবে, কিন্তু তাদের যে ফুট স্টেপ, তাদের যে ফুটপ্রিন্ট, এটা আগামী দিনে শুধু অ্যাটর্নি জেনারেল না, সমস্ত সেক্টর একটি আলো ছড়াবে। অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রাম নিয়ে আমি এতটাই উচ্ছ্বসিত আছি যে আমি ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি, পার্লামেন্ট মেম্বারদের জন্য একজন করে ইন্টার্ন দেওয়া যায় কিনা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, যারা পার্লামেন্ট মেম্বারদের রিসার্চ ওয়ার্কগুলো করে দেবেন পিরিয়ডিক্যালি। এখান থেকে দুইটা লাভ হবে। একটি হলো আইন প্রণয়নের সাথে তারা সম্পৃক্ত হতে পারবেন, কিভাবে আইন প্রণয়ন হচ্ছে। দ্বিতীয়ত হলো কিভাবে রাজনৈতিক পরিবেশকে একটি সুস্থ, পরিশীলিত এবং যুক্তিতর্কের জায়গায় আনা যায়, সেরকম একটি জায়গা হয়তো আমরা তৈরি করতে পারবো। তো আমরা এই জায়গাও চিন্তা করছি, লেট আস থিঙ্ক অ্যাবাউট দ্যাট অ্যাজ ওয়েল। মাহমুদ্দিন খোকন ভাই আছেন আমাদের সম্মানিত এমপি সাহেব, আই হোপ আমাদের এমপি সাহেব এই ধারণাকে আরও বেশি এগিয়ে নিয়ে যাবেন, কারণ হি ইজ ভেরি পাওয়ারফুল এমপি ইন দি পার্লামেন্ট। আমরা অ্যাটর্নি জেনারেল অফিসের আরও বেশি সংস্কার চাই। অ্যাটর্নি জেনারেল অফিসে বসার জায়গা নাই, খুব কষ্ট হয় আমাদের কলিগদের, আমার সাবেক কলিগদের বসার জন্য। এটাকে আরও কীভাবে আধুনিকায়ন করা যায় সে মর্মে আমি ইতিমধ্যেই বাজেটে অন্তর্ভুক্তির জন্য আমার অফিসকে নির্দেশ দিয়েছি, যাতে বাজেটে এই সেক্টরে কিছু বরাদ্দ দেওয়া হয়। একইভাবে বার কাউন্সিলের পরীক্ষাকে কিভাবে আরও বেশি যুগোপযোগী করা যায়। বার কাউন্সিল পরীক্ষাতে একটা ডিসপ্যারিটি আছে, আমি এনরোলমেন্ট কমিটির মেম্বার হিসেবে দেখেছি। আই হোপ যে আমাদের অন্য মেম্বাররাও এখানে এই জিনিসটা অনুধাবন করবেন। যেমন আপনার বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে যারা ইংলিশ মিডিয়ামে পড়ে, ও লেভেল, এ লেভেল, তাদের ভর্তির ক্ষেত্রে বাংলা লেভেলে যারা পড়ে আসছে আমরা, আমাদের সাথে কম্পিটিশন করতে তাদের খুব হার্ডেস্ট সিচুয়েশন ওভারকাম করতে হয়, কারণ আমাদের প্রশ্নের পদ্ধতি হয় বাংলা। বার কাউন্সিল পরীক্ষাতেও দেখা যাচ্ছে আমাদের অনেক ব্রিলিয়ান্ট ছেলেরা যারা ইংলিশ মিডিয়ামে পড়ে এসেছেন, যারা বাইরে বিদেশে লেখাপড়া করে এসেছেন, তাদের জন্য একটা কঠিন বাস্তবতা পার হতে হয়। বার কাউন্সিলের চেয়ারম্যান সাহেব আছেন, বার কাউন্সিলের সদস্য আছেন এখানে, ওনাদেরকে অনুরোধ করব এই বিষয়গুলো আপনারা একটু ভালো করে খতিয়ে দেখবেন, কিভাবে এটা আরও বেশি যুগোপযোগী করা যায়। আমরা চাই এমন আইনজীবী যারা বাংলাদেশকে কন্ট্রিবিউট করতে পারেন। আমি কালকে একটা ফাইল দেখছিলাম, আমাদের আইন কমিশন নামে একটা কমিশন আছে, 150 কোটি টাকার উপরে সেখানে গত 2 যুগ ধরে 150 কোটি টাকার উপরে সেখানে খরচ হয়েছে। 169টা আইনের সুপারিশ করেছেন, মাত্র 8টি আইন সেখান থেকে নেওয়া হয়েছে। প্রতি বছর 8 থেকে 10 কোটি টাকা সেখানে আমরা খরচ করছি জনগণের টাকা। আমাদের সেখান থেকে ইনপুট খুব কম। আপনারা দেখবেন এখন যারা বড় বড় কথা বলছেন, রিটায়ারমেন্টের পরে যে চাকরি খুঁজছেন, বিভিন্ন কমিশন করতে চাচ্ছেন, রিটায়ারমেন্টের পরে সেখানে চাকরি করবেন, বিভিন্ন কোম্পানির চেয়ারম্যান হচ্ছেন। সুপ্রিম কোর্টের বিচারপতি তো ছিলেন বাবা,
সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে রিটায়ারমেন্টের পরে, চিফ জাস্টিস থেকে রিটায়ারমেন্টের পরে আপনাকে কেন আইন কমিশনের চেয়ারম্যান হতে হবে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস থাকার পরে বাংলাদেশে? আপনি কেন কোম্পানির বোর্ডে বসে চেয়ারম্যানগিরি করবেন? আপনি হাইকোর্টের বিচারপতি ছিলেন, সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন, আপনি কেন কোম্পানির বোর্ডে বসে কোম্পানির শেয়ার হোল্ডারদের ডিসপিউটের মধ্যে বসে বোর্ডে বসবেন, চেয়ারম্যানগিরি করবেন? আমরা চাই এই পেশার মান উন্নত করার জন্য এই জায়গাগুলো আরো বেশি করে স্বচ্ছতার জায়গায় আনা। হাইকোর্টে বিচার করতে বসে চিন্তা করবেন কোন ল চেম্বারের বেশি আরবিট্রেশন আছে, রিটায়ারমেন্টের পরে আমার কিছু আরবিট্রেশন লাগবে, সেই জায়গাগুলো আপনারা লক্ষ্য করছেন। একদিকে যেমন একসময় প্রশ্ন উঠেছিল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিচারপতির পদ দেওয়া হলে এই জুডিশিয়ারির মধ্যে একটা ধাক্কা লাগবে, ঠিক একইভাবে প্রশ্ন এসেছে রিটায়ারমেন্টের পরে কোনো জাজকে এরকম প্রলোভনমূলক জায়গায় দিতে গেলে, ঝুলিয়ে রাখলে এই প্রতিষ্ঠানে ধাক্কা আসবে, সুপ্রিম কোর্টের মতো প্রতিষ্ঠানে ধাক্কা আসবে। আমরা চাই এই সবগুলো যাচাই বাছাই করে একটি স্বচ্ছ স্বাভাবিক আইনি প্রক্রিয়ায় যেতে, যাতে করে আমাদের আগামী প্রজন্ম যেমন একদিকে স্পেস পায়, একইভাবে আগামী প্রজন্ম একটি সাংবিধানিক কাঠামোর মধ্যে রাষ্ট্রকে নিয়ে যাওয়ার জন্য তাদের জ্ঞান গরিমা দিয়ে, তাদের প্রজ্ঞা মেধা দিয়ে, তাদের সততা, তাদের সাহস দিয়ে এই বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যেতে পারেন।